বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাঁদা গাছের শীতকালীন পরিচর্যা। গাঁদা আমাদের শীতের বাগানের অতি জনপ্রিয় একটি ফুল। অন্যান্য কোনো ফুল থাক বা না থাক, গাঁদা অবশ্যই থাকে। গাঁদা যেমন আমরা পুজোর কাজে ব্যবহার করি, ঠিক তেমনই কিন্তু আমাদের ছাদ বাগান সাজানোর জন্য ইনকা গাঁদা, রক্ত গাঁদা বা বিভিন্ন ধরনের গাঁদা আমরা প্রতিস্থাপন করি। তোমরা যদি নার্সারি থেকে এখনো পর্যন্ত ইনকা গাঁদার চারা কিনে না আনো, তাহলে এই সময় তোমরা নার্সারিতে প্রচুর পরিমাণে কিন্তু ইনকা গাঁদার বা দেশি গাঁদা গাছের চারা কিনতে পাবে। তো যদি এই সময় নার্সারি থেকে ইনকা গাঁদার চারা কিনে আনো, তাহলে সেই ইনকা গাঁদার চারা কিভাবে প্রতিস্থাপন করবে, কোন ধরনের মিডিয়া ব্যবহার করতে হবে গাঁদা গাছের জন্য, এবং যদি দেশি গাঁদা গাছ থাকে বাগানে, তাহলে সেই দেশি গাঁদা গাছে কি খাবার প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একদম সহজ সরল পরিচর্যার কথা বলবো, যে সহজ সরল পরিচর্যা করে আমার বাগানে প্রচুর পরিমাণে গাঁদা ফুল ফুটছে এবং তোমরাও তোমাদের বাগানে গাঁদা ফুল ফোটাতে পারবে। তো আজকের এই ভিডিওতে কয়েকটা টিপসের কথা বলবো। প্রথম যে টিপস, আমরা আমাদের বাগানের গাঁদা গাছগুলোকে কোথায় রাখবো। যেহেতু শীতকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ সূর্যালোকের মধ্যে রাখতে হবে। গাঁদা এমন একটা ফুল, এটা কিন্তু সূর্যালোক ভীষণ পছন্দ করে। আমরা যদি এই গাছকে ছায়া জায়গায় রেখে দিই, তাহলে কিন্তু এই গাছের যেমন বৃদ্ধিও হবে না, ঠিক তেমনই কিন্তু এই গাছে কুঁড়িও আসবে না। তাই এই গাঁদা গাছকে আমাদেরকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। ফুল সানলাইটের মধ্যে রাখলে তবেই কিন্তু এই গাছের বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। টিপস নাম্বার 2, বন্ধুরা, যদি তোমাদের কাছে গাঁদা গাছের মাদার প্ল্যান্ট থাকে, তাহলে সেই মাদার প্ল্যান্ট থেকে তোমরা কিভাবে চারা তৈরি করবে। এই গাঁদা গাছের চারা তৈরি করা কিন্তু খুব সহজ। আমি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু দেখিয়েছি যে কিভাবে গাঁদা গাছের চারা তৈরি করতে হয়। বিশেষ করে এই দেশি গাঁদা গাছের চারা, দেশি গাঁদা গাছের যে ছোট ছোট ডালগুলো হয়, সেই ছোট ছোট ডালগুলো তোমরা যদি লাল বালির মধ্যে প্রতিস্থাপন করে ছায়া জায়গায় রেখে দাও এবং সেই মিডিয়াটা যেন সবসময় ভেজা ভেজা থাকে, তাহলে তোমরা দেখবে 7 দিনের মধ্যেই তোমাদের বাগানে নতুন নতুন চারা গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। তাছাড়া তোমরা এই গাছের বীজ থেকেও চারা গাছ তৈরি করতে পারো। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই গাঁদা গাছের মাটি কিন্তু অল টাইম ময়েশ্চার রাখতে হবে। বিশেষ করে যে গাঁদা গাছে কুঁড়ি চলে এসছে, যে সমস্ত দেশি গাঁদা গাছ আমরা আগে প্রতিস্থাপন করেছিলাম, যে গাছে এই মুহূর্তে ফুল ফুটে গেছে অথবা কুঁড়ি আছে, সেই সমস্ত গাঁদা গাছের মাটি যেন সবসময় ময়েশ্চার থাকে, এই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে। গাঁদা গাছের মাটি যদি শুকিয়ে যায়, একেবারেই যদি শুকিয়ে যায়, যদি মাটি ফেটে যায়, তাহলে দেখবে গাঁদা গাছ কিন্তু ঝিমিয়ে যাবে আর ফুলগুলো কিন্তু হঠাৎ করে শুকিয়ে যাবে আর সেই ফুলের কিন্তু বৃদ্ধি বন্ধ হয়ে যাবে। তাই টবের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। প্রয়োজন হলে সকালে এবং বিকালে দুবারই জল প্রয়োগ করতে হবে। যেহেতু গাছে কুঁড়ি এসে গেছে, তাই জলের কিন্তু একটু চাহিদা বেশি হবে। টিপস নাম্বার 4, বন্ধুরা, এই সময় গাঁদা গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো আমরা এই সময় দুটো কীটনাশক আমাদের হাতের কাছে যদি রাখতে পারি, এক তো কাকা এবং একটা সুপার সোনাটা। এই কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটা যদি গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতে পারো, তাহলে তোমাদের বাগানের গাঁদা গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না। এবার আসি টিপস নাম্বার 5, বন্ধুরা, এই সময় যদি তোমরা ইনকা গাঁদা গাছের চারা নার্সারি থেকে কিনে নিয়ে আসো এবং এখনো পর্যন্ত যদি প্রতিস্থাপন করা না হয়, তাহলে কিভাবে প্রতিস্থাপন করবে সেটা দেখিয়ে দিই। তো দেখো, আমার এখানে দুটো ইনকা গাঁদার চারা আছে। এই দুটো চারা গাছ আমি এনেছি 2 দিন আগে। তো গাছগুলো কিন্তু ছায়াতেই আছে, তবুও গাছগুলো ঝিমিয়ে গেছে। তার কারণ হলো টবের মিডিয়া যদি শুকিয়ে যায়, তাহলে কিন্তু গাছ এইভাবে ঝিমিয়ে যাবে। প্রতিস্থাপন করার পর জল প্রয়োগ করলে আবার কিন্তু গাছ তার নিজের অবস্থায় ফিরে আসবে। তো এরপর আমাদের গাছ প্রতিস্থাপন করার আগে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, গাছের মধ্যে কোনো কুঁড়ি আছে কিনা। যদি কুঁড়ি থাকে, তাহলে সেই কুঁড়িটাকে কেটে ফেলতে হবে। অথবা তোমরা কিন্তু টিপ প্রুনিংও করে তারপর গাছ প্রতিস্থাপন করতে পারো। টিপ প্রুনিং করে গাছ প্রতিস্থাপন করলে গাছটা কিন্তু খুব সহজেই ঝোপালো তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি আমার এই গাছটার মধ্যে কিন্তু টিপ প্রুনিং করে দিলাম। সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট ব্রাঞ্চ আসছে। তো এই ব্রাঞ্চগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো একটা মাত্র পিঞ্চিং করলাম, আর আমি কিন্তু বেশিরভাগ পিঞ্চিং করলাম না। চলো এবার দেখে নেওয়া যাক এই ইনকা গাঁদা গাছের প্রতিস্থাপন করার জন্য মাটি কিভাবে আমরা তৈরি করব। এখানে নিয়েছি আমি মাটি, আমার বাগানের যে মাটি, সেই মাটি খুব ঝুরঝুরে ভাবে নিয়েছি, চেলে নিয়েছি। তো মাটি যতটুকু পরিমাণ নিয়েছি, মাটির অর্ধেক পরিমাণ নিয়েছি কম্পোস্ট, আর কম্পোস্টের অর্ধেকেরও অর্ধেক পরিমাণ নিয়েছি বালি, অর্থাৎ 2 থেকে 3 মুঠো পরিমাণ লাল মোটাদানার বালি, এবং সঙ্গে নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ নিমখোল। তো এই টবের জন্য এই ধরনের মিডিয়া আমি তৈরি করলাম। এটা একটা 8 ইঞ্চি টব, 8 ইঞ্চি গ্লাস টব। তো আমি কিন্তু আমার বেশিরভাগ গাছ মাটির টবেই প্রতিস্থাপন করি, কারণ মাটির টবে গাছ ভালো হয়।
অতিরিক্ত জল মাটির টব কিন্তু শোষণ করে নেয় এবং মাটির টবের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যায়। তো এই কারণেই আমি মাটির টব কিন্তু বেশি প্রেফার করি গাছ প্রতিস্থাপন করার জন্য। তোমরা চাইলে প্লাস্টিকের টব ইউজ করতে পারো, তবে লক্ষ্য রাখবে যে প্লাস্টিকের টবের নিচে যেন অনেকগুলো হোল থাকে। তো দেখো প্রথমেই আমি কিন্তু ড্রেনেজ হোলের মধ্যে খোলামকুচি দিয়ে দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল মোটাদানার বালি। তার উপরে দিয়ে দিলাম যে মাটিটা আমি রেডি করেছিলাম, সেই মাটিটা আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ ভরে দিলাম। এবার রুট বল দেখো আমি কিন্তু ভাঙলাম না, কোনো রকমভাবে রুট বল না ভেঙে আমি গাছ শুধুমাত্র গ্রো ব্যাগটা কেটে গাছটা ঠিক মিডিল বরাবর প্রতিস্থাপন করে দিলাম। তো এবার সাইডে যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মধ্যে মাটি ভরে দেবো। খুব সাবধানে মাটিটা ভরতে হবে, রুট বল ভাঙবো না, রুট বল ভেঙে গেলে কিন্তু গাছের অনেক সময় ক্ষতি হতে পারে। যদি ফিডার রুটগুলো দেখা না যায় তাহলে নিচের দিকের রুট বল সামান্য পরিমাণ একটু ভেঙে নেবে, কিন্তু বেশিরভাগ রুট বল ভাঙবে না, কারণ গাঁদা গাছের রুট বল ভাঙার প্রয়োজন হয় না। গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল প্রয়োগ করার পর লক্ষ্য করতে হবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা, ঠিকঠাকভাবে বেরিয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা খুব জরুরি। কারণ ভরপুর মাত্রায় জল প্রয়োগ করার পর সেই জল যদি না বেরিয়ে যায়, যদি টবের নিচের দিকের অংশে জমে থাকে তাহলে কিন্তু রুট পচে যাবে এবং কিছুদিনের মধ্যেই গাছটা সম্পূর্ণরূপে মারা যাবে। তাই জল যদি বেরিয়ে না যায় তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি। ড্রেনেজ সিস্টেমটাই হলো আসল। তো বন্ধুরা দেখো গাছ প্রতিস্থাপন করার ঠিক 5 মিনিট পর আমি গাছগুলোকে ছায়ায় রেখেছি। তো তারপর দেখো গাছগুলো কিন্তু দুটো গাছই একদম সুস্থ হয়ে গেছে। তোমাদেরকে যেটা বললাম যে রুট বল শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু গাছটা ঝিমিয়ে গেছিল। গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু অন্তত 7 দিন এই গাছকে ছায়ায় রাখতে হবে। তারপর 10 দিন পর থেকে তোমরা গাছে কিন্তু পাতলা করে সরিষার খোল জল প্রয়োগ করতে পারবে। গতকাল চন্দ্রমল্লিকার ভিডিওতে যে সরিষার খোল জল তৈরি করা দেখিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো তাহলে সেই ভিডিওটা দেখে কিভাবে সরিষার খোল জল তৈরি করে পাতলা করে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই দেখে নেও এবং এই গাছে 10 দিন পর থেকে প্রয়োগ করবে। তো বন্ধুরা আমার এই যে গাছগুলো আমি আগে প্রতিস্থাপন করেছিলাম, দেখো ছোট ছোট একদম ছোট ছোট ইনকা গাঁদা প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছে কিন্তু কোনো রকম কোনো রুট বল ছিল না। তো এই গাছগুলোতে আমি কিন্তু শুধুমাত্র পিঞ্চিং করছি এবং পাতলা করে সরিষার খোল জল প্রয়োগ করছি, আর কিন্তু কিছুই প্রয়োগ করছি না। সরিষার খোল জল, তাছাড়া তোমরা বাদাম খোল জলে প্রয়োগ করতে পারো। আর শুধুমাত্র কীটনাশক এবং অনুখাদ্য গাছে প্রয়োগ করছি। তো কি অনুখাদ্য প্রয়োগ করছি ভিডিও শেষে দেখিয়ে দেবো। এবং এই গাছগুলো কিন্তু ফুল সানলাইটের মধ্যেই রেখেছি। তো এই যে দেখছো এগুলো রক্তগাঁদা গাছ, এই গাঁদা গাছগুলোতে কুঁড়ি চলে এসছে এবং কুঁড়ি যে সমস্ত গাছে কুঁড়ি এসে গেছে সেই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব সেটাই এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো আমার কাছে কিন্তু দেশি গাঁদা গাছ অনেকগুলোই আছে। তো এই দেশি গাঁদা গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে, প্রতিদিন প্রচুর পরিমাণে ফুল ফোটে। তো এই গাছে আমি যে খাবারগুলো প্রয়োগ করব, টোটাল আমার কাছে কিন্তু 6টা টবে গাছ রয়েছে। 6টা টবের জন্য আমি এখানে 6 মুঠো পরিমাণ গোবর সার নিয়েছি। তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো। তো একটা টবে 1 মুঠো করে খাবার দেব। তো এর সঙ্গে কিন্তু আমি আরও খাবার মিশিয়ে নেব। তো প্রথমেই দেখো আমি এটা নিচ্ছি, এটা হলো নিমখোল। তো এখানে 6 চামচ পরিমাণ আমি নিয়ে নেব নিমখোল। যেহেতু 6টা টব, তোমাদের কাছে যদি 10টা টব থাকে বড় গাছ, তো সেই টবে তোমরা 1 চামচ করে 10 চামচ নিমখোল নেবে। এরপর নিয়ে নেব আমি স্টিম বোন ডাস্ট। গাছে যেহেতু কুঁড়ি আছে, তো এখন এই মুহূর্তে আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গাছে প্রয়োগ করতে হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নেব 6 চামচ পরিমাণ বোন মিল। আমি স্টিম বোন ডাস্ট নিয়েছি, তোমরা এখানে কিন্তু যে কোনো হাড়ের গুঁড়ো ইউজ করতে পারো, তোমাদের কাছে যেমন আছে। এরপর আমি নিয়ে নেব এখানে এনপিকে 10-26-26। এটা কিন্তু অনেক জায়গায় সুফলা নামেও বলা হয়। তো আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম এনপিকে 10-26-26। তো 6টা টবের জন্য 6 চামচ পরিমাণ এনপিকে 10-26-26। তো তোমাদের কাছে যতগুলো টব আছে সেই অনুপাতে তোমরা কিন্তু খাবারটা নেবে। তো এই প্রত্যেকটা খাবার আমি কিন্তু খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেব। খাবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু খুব ভালোভাবে খাবার চারিদিক থেকে গ্রহণ করতে পারে। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে খাবারটা মিশিয়ে নিয়েছি। তো খাবার প্রয়োগ করার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা টবের মাটি ভালোভাবে খুশিয়ে নিতে হবে। টবের মাটি যদি আমরা 15 দিন অন্তর অন্তর খুব ভালোভাবে খুশে দিই তাহলে টবের মাটি শক্ত হয়ে যায় না, গাছ ভালোভাবে হাওয়া বাতাস গ্রহণ করতে পারে এবং গাছের শিকড় জমে যায় না, গাছের শিকড়ের খুব ভালো বৃদ্ধি হয়। আর টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায়, তোমরা লক্ষ্য করবে যে জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমরা সকালে জল প্রয়োগ করছি, আবার কিন্তু দেখা যায় যে দুপুরের পরেই আবার জল শুকিয়ে যাচ্ছে। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা কিন্তু সাইড থেকে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। টবের মাটি ভেজার আগেই জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই টবের মাটি ভালোভাবে খুশে দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মাটি ময়েশ্চার থাকে। তো খুব ভালোভাবে আমি কিন্তু মাটিটাকে খুশে দিলাম। এবার গাছে প্রয়োগ করব খাবার।
খাবার। তো খাবারটা আমি কতটা পরিমাণ প্রয়োগ করব, একদম 1 মুঠো করে খাবার প্রয়োগ করব। ভালোভাবে প্রথমে মিশিয়ে নিয়েছি, এবার মিশিয়ে নেওয়ার পর 1 মুঠো করে খাবারটা এখানে দিয়ে দেবো। তোমাদের টবের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে তোমরা 2 মুঠো পরিমাণ খাবার প্রয়োগ করবে। তো এই যে খাবারটা বন্ধুরা, যদি তোমাদের কাছে 10-26-26 না থাকে সেক্ষেত্রে তোমরা এক একটা টবে হাফ চামচ পরিমাণ লাল পটাশ এখানে ইউজ করতে পারো, MOP, অথবা তোমরা এখানে SOPও ইউজ করতে পারো। অর্থাৎ এই সময় পটাশ সমৃদ্ধ খাবার দিতে হবে। পটাশ সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, নিমখোল এবং সঙ্গে সামান্য পরিমাণ কম্পোস্ট। তো যেহেতু কম্পোস্টের মধ্যে নাইট্রোজেন আছে এবং তার সাথে সাথে আছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস। কম্পোস্ট যে শুধুমাত্র টবের মাটিতে নাইট্রোজেনের যোগান দেয় তা নয়, কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। তাই কম্পোস্ট প্রয়োগ করলে কিন্তু আমাদের অনেক সময় গাছে কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না, অটোমেটিক গাছে কিন্তু ফুল চলে আসে। তো প্রত্যেকটা গাছে কিন্তু দেখো আমি খাবারটা প্রয়োগ করছি 1 মুঠো পরিমাণ করে। তো প্রত্যেকটা টবের মাটি ভালোভাবে খুশে নিয়ে 1 মুঠো পরিমাণ করে খাবার প্রয়োগ করতে হবে। এরপর গাছে দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল। এই কাজটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এবং টবের মাটিটা যদি ভেজা থাকে তাহলে পরে তোমরা জল প্রয়োগ করবে। খাবার প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই যে জল প্রয়োগ করতে হবে তা নয়, যদি টবের মাটি ভেজা থাকে তাহলে পরে জল প্রয়োগ করবে, আর যদি টবের মাটি শুকনো থাকে তাহলে খাবার প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে জল প্রয়োগ করবে। জল যদি মনে হয় যে সকালে এবং বিকালে দুবেলা দেওয়ার প্রয়োজন, তাহলে সকালে এবং বিকালে দুবেলাই জল প্রয়োগ করবে। জল যদি কম প্রয়োগ করা হয় তাহলে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে, ফুলগুলোও ঝিমিয়ে যাবে। তাছাড়া বন্ধুরা, খাবার প্রয়োগ করার পর গাছে প্রয়োগ করতে হবে অনুখাদ্য। তো আমি যেটা প্রয়োগ করি সেটা সিউইড এক্সট্রাক্ট, বায়োভিটা-X। তোমরা এখানে চাইলে অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন, বিভিন্ন ধরনের অনুখাদ্য কিন্তু বাজারে পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের অনুখাদ্যের মধ্যে যেটা বোরন সমৃদ্ধ অনুখাদ্য, সেই ধরনের একটা অনুখাদ্য নিয়ে এসে গাছে প্রয়োগ করবে। যদি লিকুইড আকারে হয় 1 লিটার জলে 2 ml, আর যদি ডাস্ট ফর্মে হয় তাহলে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। তো গাঁদা গাছে এই কটা কাজ করতে হয়। গাঁদা গাছে কিন্তু এর থেকে বেশি আর পরিচর্যা করার প্রয়োজন হয় না। যে খাবারটা দেখালাম এই খাবারটা 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হয়। আর তোমরা যে গাছে ফুল ফুটে গেছে সেই গাছে সরিষার খোল ভেজানো জলটা প্রয়োগ করবে না, কিন্তু যেগুলো ছোট ছোট গাছ সেই গাছে কিন্তু অবশ্যই তোমরা সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করতে পারো। সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করলে তবেই কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার গাঁদা গাছের শীতকালীন পরিচর্যা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।